আসসালামু আলাইকুম, সিএসসি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা 6 সেমিস্টারের থিওরি অফ কম্পিটিশনের কিছু বেসিক জিনিস বুঝবো। তো আমরা ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কিছু বলে নিই, সেটা হচ্ছে তোমাদের অনেকের রিকোয়েস্টে, অনেকে আমাদের মেসেজ দিতেছিলাম, তো অনেকের রিকোয়েস্টে আমাদের ফাইনালি 6 সেমিস্টারে যে ক্রাশ কোর্স আছে, যেটা 20 দিনের ভিতরে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়া হবে, সেটা রিলিজ হয়ে গেছে। আগামী 17 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু। এখনও যারা এনরোল করো নাই তারা দ্রুত এনরোল করে নাও। ক্লাসগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে। 17 তারিখ থেকে দিনে 2টা করে ক্লাস হবে। আর আসন সংখ্যা খুবই সীমিত, তো যারা এখনো ভাবতেছো যে করবা কি করবা না, তারা তাড়াতাড়ি করে নাও। আর এছাড়া আমাদের তো ফ্রি কোর্স মাঝে মাঝে একটা দুইটা হচ্ছে ইউটিউবে ছাড়া হয়। আর সাজেশন আর হচ্ছে নোটসের জন্য তোমরা আমাদের গ্রুপগুলোতে ফলো রাখতে পারো। ওকে, থিওরি অফ কম্পিটিশন অ্যান্ড অটোমেটা, ঠিক আছে। প্রথম চ্যাপ্টারের নামই হচ্ছে কি অটোমেটা। তাহলে আমরা প্রথমে যদি বলি যে আমাদের অটোমেটা কি, হ্যাঁ, আর এই জিনিসগুলো কি, তো প্রথমে আমরা বেসিক জিনিসগুলো আজকে দেখবো। এর মধ্যে একটা হচ্ছে অটোমেটা কি, স্ট্রিং কি, অ্যালফাবেট কি, ল্যাঙ্গুয়েজ কি, গ্রাফস অ্যান্ড ডাইরেক্টেড গ্রাফ কি। এরপর আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে অটোমেটার ব্যবহার কীভাবে হয়, অ্যান্ড ডিডাকটিভ প্রুফ আর ইনডাকটিভ প্রুফ কি। ওকে, তাহলে এই জিনিসগুলো আজকে ক্লাসে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা শুরু করে দিই যে অটোমেটা জিনিসটা কি। তো অটোমেটা মূলত হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে। অটোকুয়াটা টাইপের একটা শব্দ আছে, হ্যাঁ, এটা গ্রিক শব্দ। এই শব্দটা থেকে মূলত অটোমেটা শব্দটা আসছে। এটা একটা গ্রিক ওয়ার্ড, ঠিক আছে, যার মানে হচ্ছে সেলফ অ্যাক্টিং, মানে নিজে নিজে কাজ করা, হ্যাঁ, স্বয়ংক্রিয় কাজ করা। তো এই অটোক্রিয়টা যেটা অর্থ, সেটা হচ্ছে কি সেলফ অ্যাক্টিং, নিজে নিজে কাজ করা। তাহলে সেখান থেকে যেহেতু অটোমেটা আসছে, তাহলে অটোমেটার মানেও কি নিজে নিজে এমন কিছুটা কাজ করা। তো এখন আমরা যদি অটোমেটা নর্মালি বলি যে অটোমেটা কি, অটোমেটা হচ্ছে এক ধরনের সেলফ প্রোপ্লাইড কম্পিউটিং ডিভাইস, এমন এক ধরনের কাল্পনিক কম্পিউটার মডেল যা হচ্ছে যা আগে থেকে ঠিক করে দেয় যে কি করতে হবে, এবং ইনপুট যা দিবে সে নিজে নিজে ইনপুট নেয়, স্বয়ংক্রিয়ভাবে ইনপুট নেয় এবং কাজ করে, ঠিক আছে, এরকম টাইপের একটা কথা। which follows a predetermined sequence of operation automatically, যেটা হচ্ছে আগে থেকে যে ডিটারমাইন করা থাকে, ফিক্সড করা থাকে, সেই সিকোয়েন্স অনুসারে কি হয়, সে নিজে নিজে ইনপুট নেয় এবং নিজে নিজে কি হয় আউটপুটটা দেয়। এটা হচ্ছে কি অটোমেটা। মূলত এটা বুঝতে হবে যে স্বয়ংক্রিয়ভাবে, যেহেতু অটোপিওটা অর্থ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কাজ করা, মানে নিজে নিজে কাজ করা, তাহলে অটোমেটাও কি নিজে নিজে ইনপুট নিবে আবার নিজে নিজে কি হবে আউটপুট দিবে। এরপর হচ্ছে স্ট্রিং কি। স্ট্রিং হচ্ছে স্ট্রিং ইজ আ ফিনিট সিকোয়েন্স অফ সিম্বলস টেকেন ফ্রম অ্যান অ্যালফাবেট সেট অ্যাপসিলন। ওকে, তাহলে এখন আমাদের স্ট্রিং হচ্ছে কি এমন এক ধরনের সিকোয়েন্স, এমন একটা সিম্বলের সিকোয়েন্স যেটা হচ্ছে অ্যাপসিলন দিয়ে কি ডিক্লেয়ার করা হয়। তাহলে আমরা যদি অ্যাপসিলন দিয়ে সমান সমান দিয়ে যদি আমরা কিছু ক্যারেক্টার দিয়ে দিই এ বি সি, তাহলে এটাই হচ্ছে কি একটা স্ট্রিং। তাহলে মূলত স্ট্রিং এর ডেফিনেশনটা কি, স্ট্রিং ইজ আ ফিনিট সিকোয়েন্স অফ সিম্বল টেকেন ফ্রম দ্য অ্যালফাবেট সেট অফ কি অ্যাপসিলন। এই অ্যাপসিলন দিয়ে কি এটা হয় কি স্ট্রিংটা অ্যাপসিলন দিয়ে ডিক্লেয়ার করা হয়। যদি আপনি দেখেন যে কখনো অ্যাপসিলন এবং স্ট্রিং এভাবে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু অ্যালফাবেট আছে, তাহলে সেটাই হচ্ছে কি স্ট্রিং। তাহলে অ্যালফাবেট জিনিসটা কি, অ্যালফাবেট জিনিসটা হচ্ছে আমাদের স্ট্রিং এর ভেতরে যে জিনিসগুলো থাকে আর কি, সেই জিনিসগুলো হচ্ছে কি অ্যালফাবেট। যেমন আমি যদি এখন বলি আমার এখানে অ্যালফাবেট কি এ বি সি, এই তিনটা জিনিস কি আমার অ্যালফাবেট স্ট্রিং এর ভেতরে, এটা পুরোটা একটা স্ট্রিং। এই স্ট্রিং এর ভিতরে এ বি সি এটা হচ্ছে কি অ্যালফাবেট। ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার যদি হচ্ছে আমরা অ্যাপসিলনকে কল্পনা করি যে অ্যাপসিলন ইজ ইকাল টু এ বি সি, তাহলে এখানে তিনটা আছে এ বি সি, তিনটা হচ্ছে একটা সেট এ বি সি, এই তিনটা হচ্ছে একটা সেট। আমরা যদি কখনো এই সেটটা একটা সাবসেট তৈরি করি, তাহলে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেমন আমি যদি এখন এ বি একটা সাবসেট তৈরি করলাম, আবার এ সি একটা সাবসেট তৈরি করলাম,
ঠিক আছে? তাহলে এই সাবসেটগুলো আমরা তৈরি করতেছি, সেই সাবসেটগুলাই হচ্ছে কি আমার ল্যাঙ্গুয়েজ। যেমন এখানে আমাদের ধরা হয়েছে কি এ অ্যান্ড বি, দুটো ধরা হয়েছে। তাহলে সাবসেট তৈরি করলে গেলে কি একবার এ এ, একবার এ বি, তাহলে একবার এ এ, একবার এ বি, আবার কি বি এ বি বি। ঠিক আছে? আমরা যখন 9-10-এ পড়ছি, আমরা যখন রিলেশন তৈরি করতে যাই সেটার ভিতরে, তখন কি হয়, আবার প্রথমটা তারপর দ্বিতীয়টা, আবার প্রথমটা আবার দ্বিতীয়টা, এভাবে ধরি না আমরা? তাহলে সেই অনুসারে আমার ল্যাঙ্গুয়েজ হবে কি একবার এ এ, এ বি, বি এ, বি বি। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে গ্রাফ অ্যান্ড ডিরেক্টেড গ্রাফ, সরি গ্রাফ অ্যান্ড ডাইরেক্টেড গ্রাফ। তাহলে গ্রাফ জিনিসটা কি, আপনি মনে করেন যে একটা আমার মূলত গ্রাফ বলতে কি বোঝায়, মনে করেন এখানে একটা নোটস আছে, ভার্টিক্যাল আছে, এটা মনে করেন একটা গ্রাফ পেজ। ঠিক আছে? হতে পারে এটা একটা গ্রাফ পেজ যেভাবে হয় আর কি। এখানে একটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল মানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এবং এখানে আরেকটা পয়েন্ট আছে। তাহলে আমরা যে পয়েন্টগুলোকে আমরা নর্মালি গ্রাফ যখন আমরা আঁকতাম আগে ছোট থাকতাম, তখন আমরা কি করতাম, দুটো পয়েন্টকে আমরা একটা সরল রেখা দিয়ে মিলাই দিতাম, তাই না? তাহলে এই সরল রেখাটাকে এখন এখানে ভাষায় বলা হচ্ছে এজেস, এজেস। ঠিক আছে? আর যে পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে কি ভার্টিক্যালস অর নোটস। তাহলে যদি আপনি কখনো দুটা পয়েন্টকে, দুটা নোটসকে একটা এজেস দিয়ে কানেক্ট করতে পারেন, তাহলে সেটা হচ্ছে গ্রাফ। ঠিক আছে? তো ডোনেটেড মনে করেন যে জি ইজ ইকাল টু ভি ই, একটা এজেস আছে দুটা, এটা হচ্ছে ভি আর একটা হচ্ছে কি ই। ওকে, দুটো পয়েন্ট আছে ভি এবং ই, তাহলে আপনি যখন এটাকে কানেক্ট করতে পারবেন একসাথে, তখনই হচ্ছে কি এটা গ্রাফস। আর ডাইরেক্টেড গ্রাফটা কি, ডাইরেক্টেড গ্রাফ হচ্ছে অ্যান অর্ডার্ড পেয়ার, এমন এক ধরনের পেয়ার যেখানে আমাদের লাইনগুলা তো কানেক্টেড হবে কিন্তু একটা দিক ফলো করবে। ঠিক আছে? যেমন এখানে দুটো পেয়ার আছে ভি অ্যান্ড ই, এটা কানেক্টেড হয়েছে কিন্তু একটা দিক ফলো করে দিলাম, হ্যাঁ, একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এটা এই বরাবর যাচ্ছে, হ্যাঁ, এটা দিক ফলো করে দিয়েছে। তাহলে দিক যখন দিয়ে দেয় তখন সেটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ। এরপরে কোশ্চেন হচ্ছে অটোমেটা থিওরি ব্যবহারটা কি, অ্যাপ্লিকেশন অফ অটোমেটা থিওরি। তো অটোমেটাটা আসলে অনেক জায়গায় ব্যবহার করা হয়, এটা অনেক পপুলার একটা সিস্টেম, বিশেষ করে ডিএফএ অথবা অটোমেটা থিওরি, যেটা একই ধরনের কথা আর কি। তো এটা ডিএফএ এনএফএ নিয়ে অনেক ধরনের কোশ্চেন আরও আপনাদের বই বিস্তারিত দেওয়া আছে। তো কম্পাইলারটা কি, আচ্ছা এটার ব্যবহারটা কি, এটা ব্যবহার হচ্ছে কম্পাইলার ব্যবহার করা হয় রেগুলার এক্সপ্রেশনে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, প্রবাবিলিটিতে, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ভেরিফিকেশনে। আমরা একটু দেখি জিনিসটা কি কম্পাইলারে। কম্পাইলার যদি আমরা বলি, তাহলে কম্পাইলার মূলত হচ্ছে এমন এক ধরনের জিনিস যেটা আমাদের মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় ট্রান্সফার করে। আমি যখন কম্পিউটারে একটা লেখা লিখি, সাপোজ এ লিখলাম অথবা বি লিখলাম, এখন কম্পিউটার কিন্তু এ অ্যান্ড বি বুঝে না, কম্পিউটার বুঝে কি যে বাইনারি সংখ্যাগুলা 0 0 1 2, ঠিক আছে, বা আস্কি কোডগুলো কম্পিউটার এগুলো বুঝে। তাহলে কম্পিউটারকে আমি যখন এ বি লিখবো সে বুঝবে না। তাহলে আমার হিউম্যান ল্যাঙ্গুয়েজগুলো কি এ বি, এটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এই হিউম্যান ল্যাঙ্গুয়েজকে যখন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়, তখন মধ্যে একটা ট্রান্সলেটরের দরকার হয়, যে ট্রান্সলেটরটা আমার আমার হিউম্যান ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তাহলে এই ট্রান্সলেটর হিসেবে কাজ করে মূলত হচ্ছে কি কম্পাইলারগুলা। ঠিক আছে? বা বাস্তবে যদি বলি তাহলে দোভাষী থাকে না, যে মনে করেন আমেরিকা অ্যান্ড হচ্ছে বাংলাদেশ একটা বিজনেস নিয়ে কাজ করবে, তাহলে একটা মধ্যে একটা মানুষ থাকে না যে দোভাষী হয়ে কাজ করে, এরকম। তো এটা কম্পাইলার আবার অনেক ধরনের ধাপ আছে, আপনারা যখন আর একটু উপরে ইয়াতে যাবেন, সেমিস্টারে যাবেন, তখন দেখবেন যে কম্পাইলারের ডিজাইন নিয়ে একটা ধাপ, অনেকগুলো ধাপ থাকে। তো এরকম একটা ধাপের নাম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজ। তো লেক্সিক্যাল অ্যানালাইসিস মূলত কম্পাইলারের একেবারে প্রথম ধাপ। ঠিক আছে? আপনি যখন কম্পাইলারকে কাজ দিবেন, একটা হাই লেভেল একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজকে সে যখন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, তাহলে প্রথম স্টেপটাই হচ্ছে কি লেক্সিক্যাল অ্যানালাইসিস। লেক্সিক্যাল অ্যানালাইসিস স্টেপে মূলত কিছু টোকেন তৈরি হয়। ঠিক আছে? যে টোকেনগুলা দিয়ে পরবর্তী কাজ হয় আর কি। তাহলে এই টোকেনগুলাকে মূলত হচ্ছে রূপান্তর করে, এই টোকেন ইনপুটের কোডগুলাকে টোকেনে রূপান্তর করার কাজই হচ্ছে এই ডিএফএল বা অটোমেটার। ঠিক আছে? এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি 7 সেমিস্টারে যাবেন অ্যান্ড কম্পাইলার ডিজাইনের ফুল একটা চ্যাপ্টারই পাবেন তখন। তো এখন নর্মালি বুঝতে গেলে কম্পাইলারের ভিতরে প্রথম স্টেজ লেক্সিক্যাল অ্যানালাইসিস, এই স্টেজের মধ্যে ইনপুট কোডকে টোকেনে ট্রান্সফার করা হচ্ছে কি ডিএফএম। এরপর হচ্ছে রেগুলার এক্সপ্রেশন অ্যান্ড প্যাটার্ন ম্যাচিং। তাহলে এখন মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন এবং সেই ওয়েবসাইটে আমাদের প্রায়ই ইমেল ভেরিফিকেশন লিখতে হয়, হ্যাঁ,
এখন একটা ইমেলের সিস্টেম হচ্ছে কিছু সংখ্যা থাকবে, ঠিক আছে? মনে করেন আমাদের যদি বলি সফটওয়্যার প্রথমে কিছু লেটার থাকতে হবে, সফটওয়্যার তারপরে কি হবে একটা সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? তো আমি ধরলাম হচ্ছে 13, তারপরে কি হবে অ্যাট দ্য রেট থাকতে হবে, ঠিক আছে? তারপরে অ্যাট দ্য রেট, তারপরে হচ্ছে কি জিমেল থাকতে হবে, হ্যাঁ জিমেল হলে জিমেল, ইয়াহুমেল হলে ইয়াহুমেল, হটমেল হলে হটমেল, জিমেল থাকতে হবে, তারপর ডট থাকতে হবে, তারপরে কম থাকতে হবে, তাহলে যে একটা ইমেলের ভ্যালিডেশন মিলবে, একটা ইমেলের স্ট্রাকচার মিলবে। তাহলে আমি যখন কোড লিখবো, সাপোজ আমি একটা ফর্ম বানাচ্ছি, তাহলে সেই ফর্মে আমি লিখবো হচ্ছে এমনভাবে যে আমার ইমেল ভেরিফিকেশনটা কোনোভাবেই জিমেলের জায়গায় ইয়াহু মেল দেওয়া যাবে না, শুধু জিমেলই দিতে হবে। কোনোভাবেই এখানে ডট কম ছাড়া ডট নেটের মেল দেওয়া যাবে না, ডট কমের মেলই দিতে হবে। তাহলে এই যে আমি একটা ভ্যালিডেশন সেট করে দিব যে এটা ছাড়া অন্যটা দেওয়া যাবে না, হ্যাঁ, বা যে কোনো ধরনের ইমেলই এই স্ট্যান্ডার্ড ইমেল হতে হবে, ঠিক আছে? সংখ্যা থাকতে হবে, নাম্বার থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে, জিমেল, ইয়াহু মেল বা ডট কম থাকতে হবে। তাহলে এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করে দেওয়াটাই হচ্ছে আমাদের প্যাটার্ন ম্যাচিং অ্যান্ড হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এটা বানাতে আমাদের ডিএফএ ব্যবহার করতে হয়। এখন আরেকটা ভালোভাবে যে বলে আমরা আমরা সাধারণত অনেক জায়গায় দেখি যে আমাদের 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হয়। তাহলে 8 সংখ্যার পাসওয়ার্ডে একটা সংখ্যা থাকতে হবে, একটা বড় হাতে থাকতে হবে, একটা ছোট হাতে থাকতে হবে, একটা সিম্বল থাকতে হবে, 8 ক্যারেক্টার হতে হবে। এই যে কতগুলা আমরা প্যাটার্ন দিতেছি, কতগুলো আমরা দিতেছি যে এগুলোর বাইরে যাওয়া যাবে না, ভ্যালিডেশন দিতেছি, এইগুলাই হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন অ্যান্ড প্যাটার্ন ম্যাচিং। তো এইগুলোর জন্য আমাদের ডিএফএ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স। রোবোটিক্সের ক্ষেত্রে আমরা যখন একটা এজেন্ট তৈরি করি, তখন একটা এজেন্টকে, মনে করেন আপনি একটা রোবোটিক্স একটা এজেন্ট তৈরি করলেন, তাহলে সেই এজেন্টকে যাতে চারপাশে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়, তো এই সিদ্ধান্তগুলো, এই লজিকগুলোর জন্য মূলত ডিএফএ ব্যবহার করা হয়। এখন মনে করেন একটা রোবটটা আপনি বানাইছেন মেডিকেলের জন্য, সাপোজ সেই রোবটকে আপনারা কোনো কাজে একটা ফ্যাক্টরিতে পাঠাইছেন, হ্যাঁ, একটা মেকানিক্যাল ফ্যাক্টরিতে পাঠাইছেন, তাহলে ওই যে পরিবেশগতভাবে যে রোবটে কিছু চেঞ্জেস আসবে, সে কিছু লজিক সিদ্ধান্ত নিবে, এই ধরনের লজিকগুলো যে লিখে দেওয়া হয়, এই ধরনের লজিকগুলো যে তৈরি করা হয়, সেগুলো ডিএফএ দিয়ে করা হয়। তারপর হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড মার্কভ চেন। প্রবাবিলিটি মানে হচ্ছে আপনার এখন বর্তমানে বাস্তব জীবনের কথা বলি, তাহলে বর্তমানে এখন আবহাওয়া কীরকম, ক্লাউডি না সানি না রেনি, এরকম টাইপের যে সম্ভাবনা আছে, একটা এআই বা একটা এজেন্ট যখন সম্ভাবনা টাইপের তৈরি করে যে এখন সম্ভাবনা আছে আজকে বৃষ্টি হওয়ার, এত% আমি শিওর দিতেছি যে আজকে বৃষ্টি হবে, তাহলে এই ধরনের প্রবাবিলিটিগুলো তৈরি করা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়াগুলো হচ্ছে ডিএফএ দিয়ে করা হয়। এরপর হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ভেরিফিকেশন অ্যান্ড নেটওয়ার্ক প্রোটোকলস। হার্ডওয়্যার তৈরিতে, সফটওয়্যার ভেরিফিকেশনে এবং নেটওয়ার্কে যে প্রোটোকলগুলো থাকে, প্রোটোকল মানে নিয়ম, একটা নেটওয়ার্ক কমিউনিকেশনের যে নিয়মগুলো থাকে, সফটওয়্যার কন্ট্রোলের যে নিয়মগুলো থাকে, সেই নিয়মগুলো তৈরি করতে ডিএফএ ব্যবহার করা হয়। ওকে, তারপরে হচ্ছে ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ প্রুফ। তো ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ প্রুফ কি? ডিডাকটিভ হচ্ছে এমন এক ধরনের প্রুফ, এমন এক ধরনের প্রমাণ, যে মনে করেন যে একটা জিনিস সত্য, হ্যাঁ, চিরন্তর সত্য, বা একটা জিনিস সত্য, চিরন্তর না হোক একটা জিনিস সত্য, তাহলে ওই সত্যের উপর ভিত্তি করে আমাদের কিছু লজিক দেখতে হবে যে ওই জিনিসটার উপর ভিত্তি করে আমার একটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সিদ্ধান্ত যদি আমি আসতে পারি, তাহলে সেটা হচ্ছে ডিডাকটিভ প্রুফ। আমি যদি সহজভাবে বলি, যেমন এখানে আমরা এটা লিখে দিছি, যেমন আমরা একটা সত্য কথা জানি যে মানুষ মরণশীল, ঠিক আছে? এটা আমরা একটা সত্য কথা জানি। তাহলে মানুষ যদি মরণশীল হয়, সাপোজ রহিম একটা মানুষ, রহিম একজন মানুষ, তাহলে এই সত্য অনুসারে কি, রহিম যেহেতু মানুষ, তাহলে এই সত্য অনুসারে মানুষ মরণশীল, তাহলে রহিমও কি মরণশীল, ঠিক আছে? কথা যে সহজভাবে বলি, একটা সত্য কথা আছে অলরেডি, ঠিক আছে? একটা সত্য কথা আমরা জানি, তাহলে সেই সত্য কথাকে ধরে আমরা অন্য কথাগুলাকেই সত্য হয় নাকি সেটা দেখব। তাহলে মানুষ মরণশীল, সত্য কথা। রহিম একজন মানুষ, তাহলে রহিমও কি মরণশীল, তাহলে এটাও সত্য কথা। তাহলে এই ধরনের প্রুফগুলোকে ডিডাকটিভ প্রুফ বলা হয়। আর ডিডাকটিভ প্রুফ কনসিস্ট আর সিকোয়েন্স অফ স্টেটমেন্ট হুজ ট্রুথ লিডস আস ফ্রম সাম ইনিশিয়াল স্টেটমেন্ট। এমন এক ধরনের সত্য কথা যেটা আমাদের অন্য একটা স্টেটমেন্টকে সত্য বানাতে সাহায্য করে। এরপর হচ্ছে ইন্ডাকটিভ প্রুফ। ইন্ডাকটিভ প্রুফ বা ম্যাথমেটিক্যাল প্রুফ, এই ধরনের প্রুফ নিয়ে কিন্তু বেশ কিছু ম্যাথ আছে আপনাদের। তো এই প্রুফটাই বা এটা অন্যরকম। এটা হচ্ছে এরকম যে মনে করেন আপনি একটা ছোট্ট একটা সত্য কথা, চিরন্তন না হোক, অল্প একটু ছোট্ট একটা সত্য কথা, তো
তো সেই সত্য কথার উপর ভিত্তি করে তার চারপাশে অনেক কিছু হতে পারে, সেগুলো সত্য। ঠিক আছে, এরকম একটা কথা হচ্ছে ইন্ডাকটিভ প্রুফে। তাহলে ইন্ডাকটিভ প্রুফ হচ্ছে কি, আমাদের ন্যাচারাল নাম্বার দিয়ে আমরা যদি প্রুফ করি, এই তিনটা স্টেজ হয়। একটা হচ্ছে বেসিক কেস, একটা হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথেসিস, একটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ প্রুফের তিনটা স্টেপ, একটা হচ্ছে বেসিক কেস, একটা হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথেসিস, একটা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। তো বেসিস কেসের মধ্যে হচ্ছে, মনে করেন আমরা একটা সংখ্যা নিলাম, সংখ্যার মধ্যে নিলাম যে পি সমান সমান 0 এবং এন সমান সমান পি সমান সমান 1 হচ্ছে সত্য কথা। যে পি এর মান যদি 0 হয় তাহলেও সত্য, পি এর মান যদি 1 হয় তাহলেও সত্য। ঠিক আছে, আচ্ছা, যদি সত্য হয় তাহলে প্রথম কথা নিলাম, যেটা কেস আমি ধরে নিলাম। তারপরে হচ্ছে হাইপোথেসিস, এবার আমরা অনুমান করব। অনুমান করে নিলাম যে পি এর মান যদি এন হয় তাহলে সবগুলা কি সত্য। অনুমান, হাইপোথেসিস মানে কি অনুমান করা। তাহলে পি এর মান যদি এন হয় এবং এন যদি 1-এর থেকে বড় হয় তাহলে সব সত্য কথা, সব সত্য কথা। এবার ইন্ডাকটিভ স্টেজে আমরা দেখবো কি, যে আমাদের এই এই কথাটা মেন কথা কি, যা সত্য হবে তার চারপাশে যা আছে সবই সত্য হবে। তাহলে যদি আমার পি এর মান এন এর জন্য সব সত্য হয়, তাহলে পি এর মান যখন আমি এন প্লাস 1 করবো তখনও কি আমার মানটা সত্য হবে। তাহলে এন এর চারপাশে তো এন প্লাস 1, তাহলে আমি যখন এন প্লাস 2 করবো তখনও কি সত্য, যখন এন প্লাস 3 করবো তখনও কি সত্য। মানে যে মানটা আমার সত্য তার চারপাশে সবকিছুই হচ্ছে কি সত্য। এরকম টাইপের। যদি এটা আরো ব্যাখ্যা অনেক ডিটেলস অনেক কিছু জানার আছে, কারণ ম্যাথ করতে গেলে শুধু এতটুকু ডিটেলসে হবে না, আরো কিছু জানতে হবে। তো এই এতটুকুই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেন কথা ছিল। তাহলে আশা করি আপনাদের অটোমেটিক ব্যবহারটা কি, বিভিন্ন ধরনের এই স্ট্রিংগুলা মানে কোনটার কি মানে, কোনটা কিভাবে লিখতে হবে, আমি এটা আপনাদের আমাদের গ্রুপে দিয়ে দিব। আমাদের গ্রুপে এই কোশ্চেনটা এইটা পেয়ে যাবেন সলিউশনটা। আমাদের গ্রুপের নাম হচ্ছে সফটওয়্যার একাডেমি সিএসসি হাব। তাহলে সেইখানে আপনারা এই সাজেশনটা পেয়ে যাবেন, বাসায় প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া আপনারা যারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে পারতেছেন না, বাসায় পড়া সম্ভব হচ্ছে না, বুঝছে না কীভাবে করতে হবে, আপনাদের রুটিন দিয়ে দিবে যে কোনো মুহূর্তে, তাহলে আপনারা চাইলে আমাদের পেড ব্যাচে এনরোল করতে পারবেন। এই কোর্সটা চালু হয়ে গেছে, 17 তারিখে চালু হবে। 20 দিনের মধ্যে আপনাদের সিলেবাস শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো দেখা হবে আপনাদের পরবর্তীতে আরও অন্য একটা ক্লাসে অথবা পেড ক্লাসে। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।